আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বেলাবেলির ঝামেলা ছাড়া, তাছাড়া কোনো বেটার বানানো ছাড়া আমি গুঁড়ি দিয়ে ভিন্নধর্মী পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই পিঠাটা বানাতে হলে প্রথমে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে বিন্নি চালের গুঁড়ি। বিন্নি চাল প্রথমে ভিজিয়ে রেখে এরপর হচ্ছে গুঁড়ি করে নিতে পারবেন। যারা যেভাবে সুবিধা মনে করেন, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, আবার চাইলে পাটায় পিষেও গুঁড়ি করে নিতে পারেন। এরপর হচ্ছে ভাপা পিঠার মতো কিছু পানি দিয়ে গুঁড়িটা ভালো করে মাখিয়ে আবার একটা চালনি দিয়ে ছেলে নিতে হবে। এরপর হচ্ছে আমি এই যে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এই কাজটা আমি অবশ্যই অফ ক্যামেরায় করেছি। আর যদি আপনারা ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেব আপনাদেরকে। এই পিঠাটা বানানো যেত সহজ, খেতেও কিন্তু সেই স্বাদ, একদম ক্যাপসি আর একদম গুঁড়ি গুঁড়ি, মানে উপরটা হচ্ছে দানাদার থাকে আর ভিতরটা একদম সফট, আর খেতে এত বেশি ভালো লাগে। তাছাড়া একটা সুঘ্রাণ তো আছে, বিন্নি চালের ঘ্রাণটা তো আপনাদের জানাই আছে। চালটা যত ভালো হবে পিঠার টেস্টটা ততই ভালো হবে। আর আপনারা যদি চান তাহলে এভাবে পাটিসাপটা পিঠার মতো করে নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এক পাশ দিয়ে পুলি পিঠার মতো করে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তো আমার কাছে এভাবে বানানোটা খুব বেশি ভালো লাগে আর এটা খেতে এত মজা। যদি আপনারা এখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাটা কতটা সত্যি। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে, কত সুন্দর পিঠাগুলো হয়েছে। কোনো বেলাবেলি বা কোনো বেটার বানানোর ঝামেলা ছাড়াই আমি শুধুমাত্র গুঁড়ি দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেই যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কথা বলতে বলতে আবারও চলে এলাম। এখন হচ্ছে আমি কিভাবে পেঁয়াজের কলি সংরক্ষণ করবেন, তো আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই পেঁয়াজের কলি সংরক্ষণ করার পদ্ধতিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর একদম সহজ উপায়ে কিভাবে এগুলো কেটে নেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একদম ফেলে দেওয়া একটা জিনিস, টাকা বাঁধার যে রাবার আছে না, সেই রাবারটা আমরা সবসময় ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে আমরা চাইলে এটা যদি রেখে দিই আমরা যে কোনো সময় যে কোনো কাজে লাগাতে পারি। এই যে দেখুন আমি এই রাবার দিয়ে আমি সবটা কলি আটকে দিলাম। এতে করে একসাথে অনেকগুলো পেঁয়াজের কলি কেটে নিতে পারবেন। আমি এখানে 1 কেজি মতো পেঁয়াজের কলি বেঁধে রেখেছি আর এই কলিগুলো আগে আমি ধুয়ে পানি জড়িয়ে একদম শুকনো করে নিয়েছি। আর এই যে দেখুন একটা চপিং বোর্ডের নিচে একটা বোল দিয়ে দিচ্ছি আর চপিং নিচে বোল দেওয়াতে আমি এদিক দিয়ে পেঁয়াজের কলি কাটবো আর সেদিকে হচ্ছে বোলের মধ্যে পড়ে যাবে। এতে করে কাজটা অনেক সহজ হবে। আর দেখা যাচ্ছে কি এভাবে বেঁধে যদি আমি পেঁয়াজের কলিগুলো কাটি তাহলে একসাথে অনেকগুলো কলি কেটে নিতে পারবো।
আমার কাছে এত সহজ মনে হচ্ছিল, জানি না আপনারা কার কাছে কেমন লাগবে। তো যদি আপনারা এভাবে না করে থাকেন তাহলে করে নিতে পারেন। এখন হচ্ছে বাজারে গেলেই পেঁয়াজের কলি দেখা যায়, কিন্তু আরও কিছুদিন পর এগুলো আর পাওয়া যাবে না। তো এগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে দেখা যাবে কি আমরা হচ্ছে সামনে যে রমজান মাসটা আসছে না, রমজান মাসে আমরা অনেক সময় অনেক কিছুর সাথে খেতে পারবো। যেমন ছোলা বোনার সাথে এটা দিয়ে বোনা করলে অনেক বেশি টেস্টি হয়। তো এগুলো ফুরিয়ে যাওয়ার আগে চাইলে আপনারা সবাই এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, প্রায় বছর দিনের মতো রেখে খেতে পারেন। আর এই যে আমি কিছুটা বড় করে কেটে নিয়েছি, এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে দেওয়া যাবে। তো আমি একটা গামছার মধ্যে বিছিয়ে রেখেছি, সুতি গামছার মধ্যে। আপনারা চাইলে যে কোনো একটা সুতি কাপড়ের উপর বিছিয়ে বা ফ্যান ছাড়িয়ে উপরে যে পেঁয়াজে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিতে হবে। পানি থাকা অবস্থাতে ফ্রোজেন করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে একসাথে দোলা পেকে যাবে। এজন্য যদি পানিটা শুকিয়ে রাখা হয় তাহলে একদম জোরে জোরে থাকবে, একটা গায়ে আরেকটা লাগবে না আইস হওয়ার পর। আর এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, এজন্য খুব যত্ন সহকারে এগুলো আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা খুব সুন্দর করে সবজি সংরক্ষণ করতে পারেন, এটা দেখানোর মতো কিছু নেই। তারপরেও আমাদের এটা দেখানো যে হয়তোবা যদিও কোনো নতুন গৃহিণী আপুরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তোবা একটু হলেও উপকৃত হতে পারেন, এই জন্য এটা দেখানো মূলত। আর যদি আমার প্রিয় আপুরা আপনারা যদি হচ্ছে কি শীতের সবজি কিভাবে ফ্রোজেন করতে হয় বা সংরক্ষণ করতে হয়, বছর জুড়ে খেতে হয়, আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে শীত শেষ হওয়ার আগে আর শীতের সবজি শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি কিভাবে এগুলো ফ্রোজেন করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ফ্রোজেন করে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা ফ্রাইড রাইস বেশি খায় না, এই জন্য। এরপর হচ্ছে এই যে আমি করলাগুলো ফ্রোজেন করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া যখন বেশি পরিমাণে সবজি আনেন তখন আমি যতটুকু লাগে ততটুকু রান্না করি, আর বাকি যেগুলো থাকে আমি খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখি। এতে করে দেখা যায় যেদিন কোনো তরকারি আনা হয় না বা বাসায় কোনো কিছু রান্না করার থাকে না, তখন আমি বের করে ঝটপট রান্না করে ফেলি। এই যে করলাও ফ্রোজেন করে রেখে দিলাম। আর এটা হচ্ছে এক সপ্তাহ পরের ভিডিও। এক সপ্তাহ পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে জর্জরা হয়ে কত সুন্দর আইস হয়ে আছে, একটার গায়ে একটা কখনো জোড়া লাগেনি। জানি না এখনো পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন। যারা আছেন আমার ভিডিওটিতে যদিও আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।